আসসালামু আলাইকুম। তো অহনা গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আপনাদের দুয়াই ও আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা শুরু কইরা দেই। অহনা ঘরের বাইরে এসে বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় গাছের পাশে বসে থাকে। সাথে নিয়ে এসেছে ময়নার ঘর থেকে আনা রুমালটা। অহনা চোখ বুলাই রুমালটার উপর কিছু চিহ্ন আঁকাআঁকি করে রেখেছে। খুব সূক্ষ্ম নজরে দেখলো ছোট ছোট গড়গুলোতে বাংলা বর্ণমালার কয়েকটা অক্ষর। অহনা অক্ষরগুলো একে একে সাজানোর চেষ্টা করে অনেকক্ষণ পর বের করলো আসল মানে। এটা দিয়ে দুইটা নাম হইব, একটা নাম হইল সুহেল, অপরটা নাম হলো আফতার। রুমালের শেষ অংশে ছোট একটি মেয়ের চেহারা ফুটে উঠেছে, চোখে পানি, তার কাঁধে হাত রেখে আছে আরো কিছু মেয়ে। নাম দুটো অহনার অচেনা মনে হলো। ঘরে গিয়ে রুস্তমকে জিজ্ঞাসা করে, বাবা, আফতার বা সুহেল নামে কাউকে চিনো? রুস্তম বলল, হ, পাশের বাসার বড় বাড়ির মালিক আর তার ছেলে। অহনা বলল, বড় বাড়ি কোনটা? রুস্তম বলল, ময়নার শ্বশুর বাড়ি বললি না, সেটাকেই সবাই বড় বাড়ি বলে। অহনার কাছে আরো স্পষ্ট হয়ে গেল যে কিছু একটা বিষয় নিশ্চয়ই আছে, কিন্তু এখন কি করা উচিত। অহনা বসে বসে ভাবে। প্রথমে সে ওই বাড়িতে যাবে, গিয়ে দেখবে ময়না আছে কিনা, তারপর পদক্ষেপ নেবে। কল করে ইরার। অহনার ভাবনার চেত পড়ল। কল ধরে বলল, হ্যালো। ইরা বলল, হ্যালো, পরে বলিস, আগে বল ওই দিন দেখা করলি না কেন? তখন অহনা বলল, বাবা কল করেছিল, তাই গ্রামের বাড়িতে এসেছি। আমাদের কিছু বললি না, হঠাৎ করে কেন গেলি? অহনা বলল, আমার মা। অহনা গলা নরম হয়ে আছে, বলতে পারছে না। হঠাৎ মায়ের কথা মনে হতে বুক চিরে আত্মনাদ বের হয়ে আসে। ইরা বলল, কিরে পানসা, কিছু বল। অহনা বলল, আমার মা আর নেই, চলে গেছে আমাকে একা রেখে। ইরা বলল, যা হই ভালোর জন্য হই, তুই কাঁদিস না। তোকে কিছুতেই ভেঙে পড়া যাবে না, কারণ তোর বাবা কত কষ্ট করে খেতে খামারে। তুই ভেঙে পড়লে তাকে সামলাবে কে? তোকে কিছু করতে হবে তোর বাবার জন্য। অহনা কান্না থামাই আর বলল, ঠিক বলছিস, আমি তো স্ট্রং, আর কাঁদবো না। ইরা বলল, এখন বল কেমন আছিস? অহনা বলল, এই তো ভালো আছি। সবাই কেমন আছে? ইরা বলল, সবাই একদম পাক্কা আছে, তবে তুই ছাড়া ভালো লাগছে না। যদিও তোকে অল টাইম পাস না বলি, তবু তুই না থাকলে আমার আনন্দ। আমার কেন বলি, আমাদের আনন্দ যেন হারিয়ে যায়, পানসে লাগে সবকিছু। অহনা বলল, থাক, আর বলতে হবে না, তোদের কাছে তো আমার দামটাই নেই। ইরা বলল, একদম না, তুই আমাদের গুলুমুলু সুন্দরী বান্ধবী। তবে রাগ করেছি আমি তোর সাথে, এক বালতি রাগ করছি। অহনা কইল, এত রাগ কেন আমার উপর? নাকি বয়ফ্রেন্ডের সব রাগ আমার উপর ঝাড়বি? ইরা বলল, না, রাগ করছি তোর বুকামি দেখে। ঠিক আছে, তুই বিপদের সময় চলে গেছিলি, কিন্তু এরপর কি হলো? আমাদের একবারও কল করলি না। আমাদেরকে তো একবার বলতে পারতি, আমরাও যেতাম তোর সাথে, শেষবারের মতো দেখতাম আন্টিকে। আর এমনকি 2 দিন হয়ে গেল তুই কোনো কল করলি না, আমার কলটাও ব্যাক করলি না। অহনা বলল, গ্রামের কারেন্টের সমস্যা, খুব চার্জ দিতে পারিনি। ইরা বলল, আচ্ছা বুঝলাম, আমরা সবাই কি তোকে দেখতে আসব? অহনা বলল, না, লাগবে না, আমি ময়নাকে পেলেই চলে যাব। ইরা বলল, ময়নাটা আবার কেম? অহনা বলল, আমার বোন। ইরা বলল, তোর বোন তো কোনো সময় ছিল না, কোথা থেকে আমদানি করলি? অহনা বলল, সেটা অনেক কথা, পরে বলবো, এখন রাখছি। ইরা তবুও মানল না। সে সব বান্ধবীর দিকে জানিয়ে দিল বিষয়টা। সবাই মিলে সিদ্ধান্ত নেই অহনাদের বাড়িতে যাবে, পরের দিনই রওনা হবে। রাত হয়ে এসেছে, অহনার মনটা খুব খারাপ। সে এখনো ময়নাকে খুঁজে পায়নি। ক্ষতি হবে ভেবে আরো চিন্তায় পড়ে। রাত হয়ে এসেছে, বই হাতে নিয়ে শুয়ে পড়ে। এক পর্যায়ে ভীষণ হাঁসফাঁস করতে থাকে। ঘরের দরজার দিকে তাকাতেই একটি ছায়া দেখতে পাই। চোর সূচক শব্দ করে বলল, তুমি তো আমাকে বই পাইয়ে দিলে। মাহমিদ ওর পাশে এসে বসে, কিন্তু কোনো কথা বলে না। অহনা আবারও বলল, তুমি সবসময় চুপচাপ থাকো কেন? এসব কিন্তু আমার একদম ভাল লাগে না মাহমিদ। কিন্তু উত্তরে মাহমিদ কিছুই বলছে না, জল জল চোখে একদিনে তাকিয়ে আছে অহনার দিকে। অহনা আবারও জিজ্ঞাসা করলো, সবসময় এভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকা যারা কিছুই করতে পারো না? এবারও কোনো উত্তর না পেয়ে বালিশ ছুঁড়ে মারে মাহমিদের দিকে। বালিশটা তার দেহ ভেদ করে বের হয়ে যায়। মাহমিদ বলল, তুমি একটা বোকা। মাহমিদ মুখ খুলল। তখন অহনা বলল,
তোমার পা থেকে মাথা পর্যন্ত বোকামিতে ভরা, না হয় কেউ এভাবে তাকিয়ে থেকে এতক্ষণ ধরে কিছু বলে না। মাহমিদ নামক জিনটা বলল, অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলি না, তুমি প্রয়োজনের কথা বললে আমি বলবো। অহনা বলল, আমি প্রয়োজনের কথা বলি, তুমি প্রয়োজনীয় কথা বলো না। মাহমিদ নামক জিনটা বলল, ঝগড়া করো না, কোথায় যাবে? তোমার মন খারাপ বুঝতে পেরেছি। অহনা বলল, আমি কাল কি করব সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু ময়নাকে খুঁজতে কোনো সাহায্য করতে পারছো না কেন? আগে এটার উত্তর দাও। কিছু বলে না মাহমিদ, চুপ হয়ে যায় একদম। অহনা আবারও বলে, ইচ্ছা করছে তোমার মাথায় কয়েক হাজার পাথর মারি, কাজের সময় তুমি চুপ। মাহমিদ বলল, আমি তোমার জন্য ফিরে এসেছি, আবার অন্য কারোর জন্য নই। অহনা বলল, যাই হোক, আমি জানি না তুমি কোথা থেকে কেন এসেছো, কিন্তু তবুও মনে হয় তোমাকে যুগ যুগ ধরে চিনি আমি। মাহমিদ বলল, যাবে? অহনা বলল, কোথায়? মাহমিদ বলল, চলো আমার সাথে, গেলে দেখতে পারবে। মাহমিদ ওকে নিয়ে নিরিবিলি একটা জায়গায় যায়। অহনা আশ্চর্য হই, ওরা একটি পাহাড়ের উপর, জোনাকিদের মেলা, নিচে নদী ও পাখিদের চন্দ, চারদিকে পূর্ণিমার প্রহরের আলো, এক অপরূপ দৃশ্য। অহনা খুশিতে নেচে উঠে, এটা কোন জায়গা? মাহমিদ উত্তর দেয় না। অহনা খুশি মনে ঝর্ণা ছুঁয়ে দেখে জোনাকিদের সাথে মেলা করে। মাহমিদ অবাক হয়ে দেখে তার চোখ থেকে আগুনের তেজটা কমে এসেছে। অহনা বলল, তোমার চোখ দুটো ভয়ঙ্কর, যে কেউ দেখলে বইয়ে অজ্ঞান হয়ে পালাবে। আবার বলো না যে আমি কেন বই পাচ্ছি না। অহনা বলল, আসলে আমি কোনো জিনিসেই বই পাই না, বই আমাকে পাই, তাই আমার কাছে এসেও দূরে চলে যাই। অনেকক্ষণ হয়ে এসেছে। মাহমিদ বলল, তোমার এবার যাওয়া উচিত। অহনা বলল, না, আমি যাব না, আমি এখানে আজকে রাতটা কাটিয়ে দেব। মাহমিদ কিছু না বলে চোখের পলকে অহনাকে বাড়িতে নিয়ে আসে। রাগে ফুঁসতে থাকে অহনা, কেন নিয়ে এলে আমায়? আমি ওইখানে শান্তিতে ছিলাম, জানো আমার শুনশান অনেক ভালো লাগে। মাহমিদ বলল, অনেকক্ষণ না দেখে তোমার বাবা এসেছিল ঘরে। অহনা বলল, তাতে কি হয়েছে, তুমি নিয়ে এলে কেন? এখন তোমাকে শাস্তি পেতে হবে। অহনা মাহমিদকে ধরতে গিয়েও পারে না, কারণ সে অদৃশ্য, তার কোনো অস্তিত্ব নেই। অহনা রাগের বসে বলে ফেলল, এখন থেকে 3 ঘন্টা তুমি আমার কাছে আসবে না, কথা বলবে না, আমার ঘরের বাইরে থাকবে। যদি আসো তো তার আগে মাহমিদ চলে যায়। কষ্ট পেয়েছে হয়তো, বা অভিমান। রুস্তম ঘরে প্রবেশ করে আর বলল, ঘরে কি অবস্থা করছিস? মনে হয়েছে কাউকে পিটিয়ে রাখছিস? অহনা কিছু বলল না। রুস্তম ওর পাশে এসে বসলো, মাথায় হাত বুলিয়ে দিল। রাতের খাবার খেতে বলল তাকে। অহনা খাবে না বলল। রুস্তম বলল, তবে আমিও আজকে উপোস থাকবো। বাবার এমন জিদ দেখে অহনা রাগ করে থাকতে পারলো না। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে, তবে মনে মনে অনুশোচনা করতে থাকে মাহমিদের জন্য। ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাত হতে মুখোশধারী একজন লোক প্রবেশ করে অহনার ঘরে, অজ্ঞান করে তাকে কাঁধে তুলে নেই। মুখোশধারী লোকটি অহনাকে নিয়ে বড় বাড়ির পিছনে যায়। তালাবদ্ধ একটা রুম, বাইরে থেকে তালাবদ্ধ দেখলেও মূলত ঘরটা ভিতর থেকে লক করা। বাইরের লোক দেখানোর জন্য তালা ঝুলানো হয়েছে। লোকটি দরজায় করাঘাত করতেই ভিতর থেকে একজন দরজা খুলে দিল। লোকটি ধপ করে অহনাকে নিচে ফেলে দেয়। গা ঝেড়ে বলে, তেজের থেকেও ওর বেশি ওজন? সুন্দরী মেয়েরা বেশি ওজন হয় নাকি কেবলা? কেবলা দাঁত বের করে সারা দেই, হ্যাঁ বস। তো এবারের মেয়েটা খাসা, এবার নিয়ে আলাদা করে রাখো, ওর তেজ বেশি, সবার সাথে মিশতে সময় লাগবে। মাথা জুড়িয়ে কেবলা বলল, জি বস, এক্ষুনি যাচ্ছি। মাহমিদ রাগের বসে বাইরে ছিল। অদৃশ্য হওয়ার সুবাদে সে ঘুরে বেড়ায় চারদিকে। অহনার কথা মনে হতে জানলা দিয়ে উকি দেই। না দেখতে পেয়ে ভাবতে লাগলো, মনে হয় ওয়াশরুমে গিয়েছে। কিন্তু 10 মিনিট পরও যখন এলো না, মাহমিদ তখন ঘরে ঢুকে কোথাও পাই না। রাতে কোথাও যাবে না। মাহমিদ নিজের বোকামির জন্য নিজেকে দোষারোপ করে। সে ভাবে, যদি রেগে ঘর থেকে বের না হতো তাহলে এমন কিছুই হতো না। তার দেখা উচিত ছিল। সে জানতো অহনা খুব বোকাশোকা একটা মেয়ে, সহজে তার মাথায় বুদ্ধি আসে না। আবার কোনো ভুল করে বসলো। মাহমিদ সবসময় মনোযোগ অহনার দিকে রাখে, আজ একটু বেশি রাগের জন্য ভুল করে বসলো। অহনার গুড় কেটে যায়, নিবু চোখে চারদিকে তাকাই। ঘরটা অনেক অন্ধকার, কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। হাত পায়ে বাঁধন দেওয়া, মুখেও রুমাল বাঁধা, চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ছুটার জন্য চেষ্টা করেও ব্যর্থ হই, এক চুলও নড়াতে পারে না নিজেকে। পরিশেষে শক্ত হয়ে দেখতে থাকে পরিবেশটা। মুখ থেকে শব্দ বের হচ্ছে না।
রাত আরো গভীর হতেই মুখোশধারী লোকটা আসে। দরজায় কটকট শব্দ হই। অহনার চোখ খুলে থাকায় আফসা আলুর মুখোমুখি দেখতে পায় একটা কালো ছায়া। অহনার চোখে হাসি ফুটে ওঠে। পরক্ষণে তা মিলিয়ে যায়। লোকটা একটা দিয়া মশাল কাঠি জ্বালিয়ে নেই। ফুটে উঠেছে তার চেহারা।